দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা মাসুম রেজওয়ানের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। 2019 সালে শুরু হলো আজ পুতুলের জন্মদিন নাটকের মধ্য দিয়ে, এবং তারপর থেকে সেই যাত্রা আর থামেনি। কিন্তু একের পর এক আপনি দারুণ সব চরিত্রায়ন করে চলেছেন। এই যাত্রাটার দিকে যখন তাকান তখন কি মনে হয়? অনেক বেশি ব্লেসড। শুধুমাত্র তো ব্লেসিং না, সেই সাথে নিজের হার্ড ওয়ার্কও রয়েছে। কি মনে হয় যাত্রার দিকে যখন তাকান? প্রথমে আমি দেখতে পাই আমার পরিশ্রম, এবং এর পাশাপাশি আমি দেখতে পাই যে আমার শ্রদ্ধেয় ডিরেক্টর, কো-আর্টিস্ট, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বা একটা সেটের প্রোডাকশন থেকে শুরু করে কস্টিউম, মানে যেভাবে কাজ করেছে প্রত্যেকটা মানুষকে আমি দেখতে পাই যে আমার এই জার্নিতে তারা আমাকে হেল্প করেছে। হয়তো কেউ ভালোবেসে, কেউ দায়িত্বের জায়গা থেকে, কেউ আমার সততা দেখে, কেউ আমার চেষ্টা দেখে। তো আমি খুবই ব্লেসড ফিল করি, এবং সাথে সাথে আমি আসলে এই লম্বা সময়ে আমার পরিশ্রমটাও দেখতে পাই। আমি কিভাবে শুরু করেছি, কিভাবে ধীরে ধীরে একটা একটা করে স্টেপ চেঞ্জ হয়েছে, জানার পরিধি বেড়েছে, ভালো মানুষদের, ভালো ডিরেক্টরদের সাথে কানেক্ট হয়েছি, তাদের গাইডেন্সে চলেছি, তাদের কাউন্সিলে অ্যাক্টিং করেছি, তাদের বিভিন্ন ইনফরমেশন ব্রেনে নিয়েছি, তারা বই পড়তে দিয়েছে, তারা সিনেমা দেখতে দিয়েছে, নাটক দেখতে বলেছে। এই সব কিছু আসলে আমি শিখতে শিখতে আসলে আমার মানে আজকের এই অবস্থানে বা এই সকালে আপনার কাছে এসেছি। এই শেখাটাই আমাকে আসলে এখন পর্যন্ত এতদূর নিয়ে এসছে। যদি বলি যে প্রথম নিখোঁজের মধ্য দিয়ে আপনি মোটামুটি একটা জনপ্রিয়তা ভালো রকমের পেয়েছিলেন এবং দর্শকদের নজরে আসেন, সেখানে আপনাকে আমরা দেখতে পাই একজন বাবা মিসিং হয়েছে, এবং সেই অবস্থায় আসলে পরিবারের একটা ছেলে হিসেবে সে কি করে, সে একটু পথভ্রষ্ট হয়ে যায়, আবারও সে পরিবারটাকে আবারও জড়িয়ে ধরে। তো সবকিছু মিলিয়ে সেই সময়ের অভিজ্ঞতা কেমন ছিল? তখন আমি খুব বেশি কাজ করিনি আমার মানে মিডিয়াতে। আমি তখন মাস্টার্স নিয়ে আসলে বিজি ছিলাম। তো ওই অবস্থায় র্যান্ডমলি কাজ করছিলাম, বিজ্ঞাপন, ওভিসি, একটা সিনেমায় তখন কাজ করেছি ছোট চরিত্রে। এই কাজটা আসার পর আমি একটা লম্বা সময় আসলে প্রিপারেশন নেই যে এই চরিত্রটা কিভাবে হয়। আমি এই চরিত্রে কাজ করার জন্য সিনিয়রদের কাউন্সিল নেই, অন্যান্য ডিরেক্টরদের সাথে কথা বলি। আমার রিহান রহমান, উনি পরিচালক ছিল এই সিরিজের, তার কাছে বসি। তো এই সব মানুষের আসলে গাইডেন্স, তাদের ইনফরমেশন আমার ব্রেনে নিয়ে আমাকে আসলে একটা চরিত্রে খুঁজে পাই। যে সাইফ নাম ছিল আমার সেই চরিত্রে। সাইফ। সাইফ মনে হয় এভাবে হাঁটবে, সাইফ মনে হয় প্রতিবাদটা এভাবে বলতে পারে। সাইফের মনটা খারাপ থাকে, সে জানে না তার বাবা কোথায় গেছে, কি কারণে নিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না তার বাবাকে, পুলিশ জানে না। তো হুট করে বাবা হারিয়ে গেলে একটা ফ্যামিলির কি অবস্থা তৈরি হয়। আবার সে সবার ছোট, বাবা তার পৃথিবীর সব থেকে প্রিয় মানুষ। এই অনুভূতিগুলো আসলে একটা একটা করে আমাকে একটা এক ধরনের বল পাস করতেছিল। ঠিক, রাইট উইঙ্গার্স থেকে একজন দিচ্ছে, লেফট উইঙ্গার্স থেকে একজন দিচ্ছে, মিডফিল্ড থেকে কিছু একটা আসতেছে। তো সব কিছু মিলিয়ে যখন আমি দেখলাম যে ওকে নাও সাইফ এখন এই জায়গাটাতে এসছে, ওকে সাইফকে নিয়ে এবার গোল দেওয়া যায়, দেন আমি আসলে ক্যারেক্টারটা প্লে করি। দারুণ। তবে একজন নবাগত হিসেবে এই ধরনের একটা চরিত্র করা বা যে কোনো চরিত্রই করা, সেটার জন্য আসলে একটা ভালো রকমের প্রস্তুতি লাগে। সো যখন প্রস্তুতি নেন, বাসায় আসলে কি করেন? কিভাবে সেই চরিত্রটার জন্য নিজেকে প্রস্তুত করেন? আমি যখন কোনো চরিত্র পছন্দের পেয়ে যাই, মানে অ্যাক্টিং করার আগে স্ক্রিপ্ট পড়লে তো আমরা একটা ভিশন দেখতে পাই যে এই চরিত্রটা কোত্থেকে শুরু হচ্ছে, কি করবে। আমার আমার রুমের একটা ওয়াল রয়েছে, ওই ওয়ালকে আমি আসলে ওই চরিত্রের গ্রাফে বানায় ফেলি। ওই চরিত্রের পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, বেড়ে ওঠা, বয়স, ওই চরিত্র কোনো সম্পর্কে আছে কিনা, ওই চরিত্রের জীবনে কোন মানুষগুলো প্রিয়, বেস্ট ফ্রেন্ড আছে কিনা, ওই চরিত্রের আর্থিক অবস্থা কি, সে কি রিচ কিড, মিডিয়াম নাকি লোয়ার ক্লাস। আবার এই চরিত্রের নিজস্ব কিছু ক্যাটাগরি, সে ড্রাগ এডিক্টেড কিনা, বা কিছু করে কিনা, বা সে পড়াশোনা করে কিনা। এই সব কিছু নিয়ে না আমি একটা গ্রাফ বানাই আমার রুমের ওয়ালে। তো ওই ওয়ালটার দিকে আমি যখন তাকাই, তো আমার না অটোমেটিক্যালি অনেকগুলো আসলে ভিশন ব্রেনে চলে আসে, এবং স্ক্রিপ্টের সাথে কানেক্ট হয়ে যায় যে আচ্ছা। এই গল্পে এই চরিত্রটার এই গুণাবলী রয়েছে, এগুলো নেগেটিভ সাইড রয়েছে। এই চরিত্র একটু ফাস্ট,
আবার এই চরিত্রে একটু স্লো, কখন ফাস্ট হচ্ছে কখন স্লো হচ্ছে, এই এত কিছু না আমার চোখের সামনে আমি একটা আসলে সিনেমা দেখে ফেলি যে আমার চরিত্রের গল্পটা এরকম, আমার চরিত্র এভাবে আগাতে পারে, এবং সাথে ডিরেক্টরের কাউন্সেলিং এবং এই সব কিছু ইনফরমেশন আমি আসলে ডিরেক্টরকে পাস করি যে আমি এটা খুঁজে পেয়েছি, আপনি আমাকে একটু বলেন যে আমি কি ঠিকঠাক আছি, আইদার কোনো কিছু অ্যাড করব আর কোনো কিছু বাদ দিব। তখন ডিরেক্টর আমাকে এক ধরনের আরেকটা ব্রিফ দিয়ে দেয় যে দিস ওয়ান গুড, এটার দরকার নাই, এটা নিতে পারো। তখন আবার কাটসাট করে দেন আরেকটা প্রিপারেশন নিয়ে ওকে লেটস গো টু শুট। সবসময় কি এই সময়টা আসলে পান? সত্যি বলতে সবসময় পাওয়া হয় না। আমাদের যে সিঙ্গেল নাটক এখন করছি রেগুলার, সিঙ্গেল নাটকে আমরা তো এত কিছু প্রিপারেশন নেওয়ার সুযোগ পাই না। তবে যদি ওয়েব সিরিজ হয়, ওয়েব ফিল্ম, যেখানে আমি আমার চরিত্রটাকে দেখতে পাই বা এই চরিত্র নিয়ে কাজ করতে হবে, সব স্ক্রিপ্টে না আসলে খুব ভালো অভিনয় করবার দরকার হয় না। কিছু গল্প থাকে র্যান্ডমলি, আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার সম্পর্ক রয়েছে, ঝগড়া হবে, অনুভূতি চেঞ্জ হবে, দেন আবার আমি কাম ব্যাক টু রিয়েল লাইফ। কিন্তু কোনো সিরিজ, কোনো ফিল্ম, এই গল্পগুলো তো একেবারেই ডিফারেন্ট। যেমন আমি একটা সিনেমা করছি 3.5 হাত ভূমি, তো সেখানে গল্প 1971 সালের যুদ্ধে। তো যুদ্ধের সময়কার প্রিপারেশনে তো আসলে শুধু বডি অ্যাড হয় না, সাইকোলজিও অ্যাড হয়, যে 71 সালের ওই মানুষগুলোর কথার বাচনভঙ্গি কেমন ছিল, ওই সময় আমরা কিভাবে হাঁটতাম, আমরা কিভাবে কাপড় পরতাম, আমরা আমাদের মায়েদের কিভাবে ডাকতাম। 71 সালের মায়েদের নিশ্চয়ই আমরা আম্মু বলতাম না, তখন আম্মা বলতাম বা মা বলতাম, মা গো বলতাম। এই প্রিপারেশন গুলো তখন নেয়ার জন্য আসলে তখন সময়টা দরকার হয়। এরপর যদি আসি, একের পর এক আপনি ওয়েব সিরিজ করেছেন, নাটক করেছেন, টিভি নাটকও করেছেন, ওটিটির জন্য নাটক করেছেন, তো সবকিছু মিলিয়ে তো অনেক ভালো ভালো কাজ করা হয়েছে। উল্লেখযোগ্য কাজের মধ্যে যদি বলি মহানগর টু করে আপনি মোহন চরিত্র দিয়ে তো মানুষের কাছে ব্যাপকভাবে আসলে গ্রহণযোগ্যতা পেয়েছেন। সেই সময়টাতে যদি একটু আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। নিপুণ ভাইয়ের ভাষ্যমতে মোহন হলো লুজার মোহন, আচ্ছা, যে ঠকে যায়। তো আমি প্রথম দিকে তো বুঝি নাই যে ট্যাগলাইনটা লুজার আসবে, তো এটা জানার পর আমার নিজেরও আরো ভালো লেগেছে, কারণ আমি আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, সে আবার ফিরে এসছে, তাকেই আমি হেল্প করতেছি, তাকে হেল্প করতে গিয়ে আমিই বিপদে ফেসে যাই, তো দিন শেষে তো লুজার। তো ওই জার্নি যখন শুটিং করি তখনকার যে ওই মানে অবয়ব ছিল ওই পরিবেশের, এইটা আসলে আমাকে আরো বেশি হেল্প করেছিল। আর নিপুণ ভাই নিঃসন্দেহে একজন ফাইন্যান্স ডিরেক্টর, তো তার সাথে থেকে আসলে অভিনয়টা খুবই ইজিয়ার হয়ে যায়। যেরকম আমি বললাম না যে একটা চরিত্র করার জন্য অনেক কিছু ভাবা দরকার আমার নিজের, আমি বাসায় রুমে টেবিলে বা দেয়ালে সবকিছু সাজাই। নিপুণ ভাইয়ের সাথে বোধহয় এই প্রস্তুতিটা নেওয়ার সুযোগ থাকে না। নিপুণ ভাইয়ের কাছে, নিপুণ ভাইকে আসলে বিলিভের জায়গায় ওইটা, উনি জানে কি করাবে, আমি জাস্ট আমাকে নিউট্রাল একটা অবস্থানে নিয়ে যাই, ভাইয়া ওকে। তো আমার একটা কাজ করার সুযোগ হয়েছে, এই একটা কাজে আমি অনেক কিছু শিখতে পারছি তার কাছ থেকে। এবারে চলচ্চিত্রের প্রসঙ্গে আসি, বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন, একটা চলচ্চিত্র ইতোমধ্যে রিলিজ হয়েছে, আরো একাধিক চলচ্চিত্র আসছে এবছরই খুব শীঘ্রই, সেগুলো সম্পর্কে একটু কথা বলবো। যেমন খুব সম্প্রতি একটি চলচ্চিত্র আসতে চলেছে, সেটার নাম হচ্ছে, যদি আমি ভুল না করি, নীলচক্র। সেটা সম্পর্কে একটু শুনতে চাই। নীলচক্রের সাথে আমি কানেক্টেড প্রায় 8 মাস থেকে। আমাদের শুটিং সব শেষ, একেবারেই সিনেমার রেডি রিলিজের জন্য। তো আশা করা যায় সেপ্টেম্বরের আশপাশে সিনেমা চলে আসবে। এই সিনেমাতে কাজ করেছেন আমাদের আরিফিন শুভ ভাই, মন্দিরা চক্রবর্তী, আমি কাজ করেছি, আমার সাথে ছিল প্রিয়ন্তী উর্বি, ফজলুর রহমান বাবু স্যার, শাহেদ আলী সুজন ভাই, এরকম গুণী গুণী সব অভিনেত্রী কাজ করে, শাকিল ভাই কাজ করেছেন। তো এই মানুষগুলোর সাথে আসলে সিনেমার মানে বড় পরিসরে প্রিপারেশন, এটাই আমার প্রথম। আমি সিনেমা ইটস এ ফিল্ম, তো ফিল্মের ভাইবসটা আমি এবার প্রথম পেয়েছি। এর আগে এত বড় ক্যারেক্টার, এত বড় ক্যালিবার বা এত অ্যারেঞ্জমেন্টের প্রিপারেশন আমি ছিলাম না। আপনার ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি বেশ একটা আগ্রহ ছিল, এবং সেই সুযোগটা আপনার এবার হলো একটা চলচ্চিত্রের কাজ করতে, যে ফুটবল 71, যেটাতে আপনি সেই 71-এর সময়টাতেও ফিরে যেতে পারছেন, এবং একই সাথে খেলাধুলাটাকেও আপনি একেবারে প্রফেশনালি আপনার অভিনয় শৈলী দিয়ে ফুটিয়ে তুলবেন দর্শকদের জন্য বড় পর্দায়। সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। এমন একটা চলচ্চিত্রে কাজ করাটা নিশ্চয়ই চ্যালেঞ্জিং ছিল। সিনেমার নাম হলো ফুটবল 71।
পরিচালক আমাদের শ্রদ্ধেয় অনম বিশ্বাস ভাই। তো উনি তো খুবই নিখুঁত পার্সন, খুবই শান্তশিষ্ট, খুবই ভদ্র মানুষ। তো আমার আমার চরিত্রটা আসলে খুবই ছোট। আমি জোয়ারদার নামে একজন গোলকিপার ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। তো ওই চরিত্রটা আমি করি। তো মানে কাকতালীয়ভাবেই আমাকে আসলে সিনেমাতে কানেক্ট করে দেয়া। আমি নিকেতনে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, চা খাচ্ছিলাম, ওই সিনেমার মেকআপ আর্টিস্ট আমাকে দেখে। তো আমার আচ্ছা। চুল অনেক বড় ছিল তখন, হ্যাঁ হ্যাঁ। পনিটেলে করে রাখতাম। তো বললো যে আপনি কি অনমদার অফিসে গিয়েছিলেন কখনো? না। বলছে উনি একটা সিনেমা বানাচ্ছে, আপনার মতো থিন বডির এরকম বড় চুলের একটা ছেলে দরকার যে গোলকিপার থাকবে। আচ্ছা তাই বললাম আমি তো জানি না। বললো চলেন তো আমার সাথে। উনি আমাকে ধরে নিয়ে গিয়েছে অনমদার অফিসে এবং বসায় রেখে অনমদার সাথে কথা বলায় দেন সিনেমা লক করে বের হয়েছে আমি, যে এই ছেলেকে। তো দাদা বলছে যে তুমি ফুটবল খেলতে পারো? পারি। বলো অনেকেই বলে কিন্তু পরে মাঠে গিয়ে পারে না। তো আগে বলো না আমি ফুটবল ক্রিকেট মানে স্পোর্টসের আমি ব্যাপারগুলো ভালো পারি। দেন ছোট এক্সপিরিয়েন্স কাজটা করা এবং অনেক কষ্ট হয়েছে টিমের, এটা সত্যি। কারণ আমরা অভিনয় করে ধরেন বসে চেয়ারে কথা বলতেছি দুইটা মানুষ, কিন্তু ফুটবল খেলে নিজের শরীরে কায়িক পরিশ্রম করে এই বলটার পিছনে এতগুলো মানুষ অ্যাক্টিং করে একটা মেজারমেন্ট রেডি করা, ক্যামেরাতেও ওই অ্যাপিয়ারেন্সটা রাখা, রাইট। এইটা না আসলে অনেক বেশি পরিশ্রমের ব্যাপার। তো সব আর্টিস্টরা খুব পরিশ্রম করছে। এই যে একটু একটু করে এগিয়ে চলেছেন, যাত্রা পথে কিন্তু আসলে ইতিবাচক নেতিবাচক অনেক কিছুই আসে, এবং যখন সেটা কোনো অভিনেতা অভিনেত্রী বা তারকা যদি বলি, তখন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু বেশি, তাদের ব্যক্তি জীবন বা সব কিছুই আসলে ছোটোখাটো অনেক কিছুই অনেক বড় আকারে আসলে আমাদের সামনে চলে আসে। তো যেহেতু এই পথে আপনি এগোচ্ছেন, নিশ্চয়ই জীবনের সামনে নেতিবাচক ইতিবাচক তো অনেক কিছুই ঘটে, নেতিবাচকও হয়তো এমন অনেক কিছু আসতে পারে। সেগুলোকে আসলে দেখার জন্য আপনি মানসিকভাবে কতটা প্রস্তুত, সেগুলোকে আপনি কিভাবে দেখেন, কিভাবে গ্রহণ করতে চান? অ্যাজ এ পার্সন হিসেবে খুবই পজিটিভ পার্সন। আমি বিশ্বাস করি যে আমার যদি সপ্তাহে 7 দিন থাকে, আমার যদি 5 দিন ভালো যায় 2 দিন খারাপ যাবেই, ভেরি নর্মাল। 12 মাসেও সেম। আমার হয়তো 8-10 মাস ভালো গেছে, 3-4 মাস খারাপ যাবে। তো নেতিবাচকটা নিয়েই থাকতে হবে, নেতিবাচককে আলাদা করে পজিটিভিটি নিয়েই শুধু ভালো মানুষ বা ভালো অভিনেতা বা ভালো অ্যাজ হিউম্যান বিইং কেউই না। তো আমি বিশ্বাস করি নেতিবাচকটুকুও আমার কাছে পজিটিভ, সেটাও আমার কাছে একটা লার্নিং, সেটাও আমার কাছে একটা শিক্ষা। বা যারা নেতিবাচক চিন্তার মধ্যে ডুবে থাকে, আমি তাদের তাদের প্রতি আমার শুধু সহানুভূতি কাজ করে, যে এবং আমি প্রে করি তারা যাতে এই নেতিবাচক জায়গা থেকে বের হয়ে আসতে পারে, তারাও পজিটিভ ভাবে। দেখেন খুবই ছোট সময় নিয়ে আমরা আসলে পৃথিবীতে আসছি। আমরা একটা মানুষ যদি মারা যায় 10 ঘন্টা থেকে 11 ঘন্টার মধ্যেই তাকে দাফন করে ফেলে সবাই। আমার লাইফের 30-40 বছরের এক্সপেরিয়েন্সের সমাপ্তি কিন্তু ওই মারা যাওয়ার 10 ঘন্টার মধ্যেই শেষ, ভ্যানিশ। তো আমি এইটুকু জীবনে এতটুকু আমার ক্ষমতা নিয়ে আমি কাকে কি বলবো, কার উপর রাগ করে থাকবো, কাকে খারাপ কিছু করব, বা আমিই কেন সাফারার হব। সো আমি খুবই পজিটিভভাবে দেখি এবং আমি সবাইকে নিয়ে সবার সাথে ভালো করে মিলেমিশে থাকতে চাই। এবারে যদি জানতে চাই যে রেজওয়ান নিজেকে একজন নায়ক হিসেবে কোথায় দেখেন? আমি দেখতে পাই যে আমি নেটফ্লিক্সে কাজ করতেছি। আমি এটা জানি না, আমি হয়তো বলাটা ঠিক হবে কিনা জানি হ্যাঁ, না। একটু আগে আপনি যেটা বলছিলেন যে আপনি যেটা ভাববেন সেটা কোনো একদিন আমরা হয়ে সত্যি যায়। প্রত্যাশা রাখি যে এটাও কোনো একদিন হয়ে যাক। এবং এইটা এখন আমার কাছে আরো বেশি অনেক সহজ হয়ে গিয়েছে। আমি নেক্সট মান্থে একটু এই কাজ সব গুছিয়ে ইন্ডিয়াতে যাচ্ছি আরেকটা প্রিপারেশনের কাজে। আচ্ছা। তো যদি সব ঠিকঠাক থাকে সেখান থেকে আমার প্রিপারেশন থাকবে যে বোম্বেতে কানেক্ট হওয়ার, হিন্দি কন্টেন্টে কাজ করার, বা যদি সুযোগ সব ঠিকঠাক থাকে নট অনলি হিন্দি, ইংলিশ কন্টেন্টে কাজ করার। তো আমি না কেন জানি ভিশন দেখতে পাই। তো অ্যাজ এ আপনি যদি বলেন অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমি আমাকে কোথায় দেখতে পাই, আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দেখতে চাই। যে যেমন ইরফান খান, উনি হিন্দিতে কাজ করেছে, ইংলিশে কাজ করেছে, বাংলাতে কাজ করেছে। তো একটা অ্যাজ এ আর্টিস্টের আসলে কোনো নির্দিষ্ট জায়গা আমি দেখি না। আমার যেখানে কাজের সুযোগ আসবে, যেখানে আমি আমাকে দেখতে পাবো, আমি সেখানে গিয়ে কাজ করব। খুব ভালো লাগলো আজকে দিন প্রতিদিনে আপনার সাথে আড্ডা দিয়ে, এবং অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা ব্লেসিংস দেন, আমার জন্য যারা দোয়া করেন, দোয়া করে যাবেন।
এবং আমি আপনাদের সবসময় ভালো কাজ উপহার দিব এবং বাংলাভিশনের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে ডাকার জন্য। আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফার্সি কবি ওমর খৈয়ামের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, এই মুহূর্তের জন্য সুখী হও, এই ক্ষণটাই তোমার জীবন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।